Assalamu alaikum, dear learners. This is Azizul Islam, welcoming all of you to my video lecture. And today we are going to learn some more rules of making tag questions of statement. And আজকে আমরা যে নিয়মটি শিখব প্রথমে সেটি হলো যদি এরকম থাকে সাম অফ ইউ সাবজেক্ট হিসেবে যদি সাম অফ ইউ অথবা নান অফ ইউ অথবা এনি ওয়ান অফ ইউ অথবা যদি থাকে এ ফিউ অফ ইউ অথবা যদি থাকে neither of you থাকতে পারে either of you। তো এই সাবজেক্টগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এবং যেমন হলো some of you went there, none of you did this, any one of you can have the chance, a few of you may get it, অথবা neither of you could do this, either of you will get the chance, get it। ঠিক এইভাবে যদি সেন্টেন্সগুলো থাকে তাহলে আমাকে প্রোনাউনের এই যে ইউ প্রোনাউনটি সাবজেক্ট হিসেবে নিতে হবে। অর্থাৎ আমার সাম অফ ইউ, নান অফ ইউ, এনি অফ ইউ, এনি ওয়ান অফ ইউ, এ ফিউ অফ ইউ, নাইদার অফ ইউ, আইদার অফ ইউ এইভাবে যদি থাকে তাহলে আমাকে বাক্যের ট্যাগ করার সময় সাবজেক্ট হিসেবে ইউ নিতে হবে। কমা ওয়েন্ট এই জন্য ডিড, ডিডেন্ট ইউ, ট্যাগ কোশ্চেন হলো ডিডেন্ট ইউ। ঠিক সেইভাবে এখানেও ডিডেন্ট ইউ। এরপর any one of you can have the chance, comma can't you, a few of you may get it, mayn't you, could do it তার মানে হলো couldn't you, এরপর either of you will get it অর্থাৎ won't you। ঠিক এরকম যদি এই ইউ এর জায়গাটাতে আমার অন্য কোনো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে সেই ক্ষেত্রে সেই প্রোনাউনটির সাবজেক্টিভ ফর্মটাই হবে আমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। সাম অফ আস যদি এরকম থাকে, নান অফ আস, এনি ওয়ান অফ আস, এ ফিউ অফ আস, নাইদার অফ আস, আইদার অফ আস, ঠিক এরকম যদি থাকে তখন আমার ট্যাগ কোশ্চেনে উত্তরটি এখানে সাবজেক্ট হিসেবে হবে উই। আমরা জানি উই আসের সাবজেক্টিভ ফর্ম হলো উই। তাহলে ডিডেন্ট উই এবং ডিডেন্ট উই, এখানেও ডিডেন্ট উই, ডিডেন্ট মেইন্ট উই, couldn't উই, তারপর
ওন্ট উই, এই, অথবা শ্যান্ট উই হবে এভাবে। ঠিক এই জায়গাগুলোতে যদি আমার আস না থেকে দেম থাকে তাহলে কি হবে? দেম, any one of them, a few of them, neither of them, সরি এখানে neither ছিল, এখানে এনটি হবে না, neither of them, either of them, ঠিক এরকম যদি থাকে, অর্থাৎ এইখানে অবজেক্টিভ হিসেবে সাবজেক্ট হিসেবে দেম যদি থাকে তাহলেও এইখানে ট্যাগ কোশ্চেনের উত্তর হবে তখন দে, এইখানটাতেও তখন দে, অর্থাৎ দে হবে তখন সবগুলো উত্তরে। দে, দে, এই যে এইখানেও দে, এবং শেষ প্রশ্নের উত্তরেও সাবজেক্ট হিসেবে দে বসবে। তাহলে আমরা দেখতে পেলাম যে সাম অফ দেম, অর্থাৎ সাম অফের পরে যে সাবজেক্ট থাকবে সেটি সাবজেক্ট ট্যাগে যাবে, নান অফের পর যে সাবজেক্টটি থাকবে সেটিরও ট্যাগের দে হবে, সেই সাবজেক্ট এটারই সাবজেক্টিভ ফর্ম হবে। এখানে এনি ওয়ান অফ আস থাকলে উই হবে, দে থাকলে দেম থাকলে দে হবে, ইউ থাকলে ইউ হবে। তো এভাবেই আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্টগুলোকে ঠিক সঠিকভাবে নির্ণয় করে লিখতে পারি। আচ্ছা, এরপর আমরা যে নিয়মটি শিখব সেটি হলো যদি প্রোনাউনটি আমার সাবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে এরকম হয়, যেমন হলো ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, ঠিক এরকম যদি থাকে তাহলে আমি কিভাবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নির্ণয় করব? এই ক্ষেত্রে সাবজেক্ট আমার হবে হলো ইট ইজ, এর পরে যে সাবজেক্টটি থাকবে, যে নাউন অথবা প্রোনাউনটি থাকবে সেটি আমার মূল ট্যাগের সাবজেক্ট, কারণ এটি এই বাক্যের মূল সাবজেক্ট। যেমন হলো এখানে আরন্ট আই, এই, ঠিক এরকম যদি ইট ইজ মিনা হু কুড নো ইট, যদি এরকম থাকে তাহলে কি হবে? এই যে ইট ইজ এর পরে যে অ্যান্টিসিডেন্ট থাকবে, হু এর অ্যান্টিসিডেন্ট হিসেবে যে নাউন বা প্রোনাউনটি থাকবে সেই নাউন বা প্রোনাউনটি আমার সাবজেক্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ ইট ইজ, এই যে কুড আছে সাহায্যকারী ভার্ব, এরপর এনটি হবে কুডন্ট, এরপর মিনার জন্য আমাকে সি নিতে হবে, অর্থাৎ আমার এখানে উত্তর হবে কুডন্ট সি, কারণ হলো কুড সাহায্যকারী ভার্ব, হ্যাঁ বোধক বাক্য, এই জন্য এনটি, আর মিনার জন্য আমাকে সি নিতে হবে। এই তো এভাবে যদি আমার ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে সেই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্টের যে অ্যান্টিসিডেন্ট হিসেবে যে সাবজেক্ট থাকবে নাউন অথবা প্রোনাউন, সেই নাউন অথবা প্রোনাউনের অনুযায়ী আমার ট্যাগের সাবজেক্ট হবে। ওকে, আচ্ছা, এই নিয়মটি আমরা দেখলাম। এরপর যদি ট্যাগে দেয়ার থাকে, ট্যাগ কোশ্চেনে যদি দেয়ার দিয়ে বাক্যটি শুরু হয়, যেমন হলো দেয়ার ইজ এ ট্রি অ্যাট মাই ইয়ার্ড। আচ্ছা, there was a school in my village.
ঠিক এরকম যদি থাকে তাহলে কি হবে, তাহলে এই যে সাহায্যকারী ভার্ব তো এটা নিব, আর সাবজেক্ট হিসেবে দেয়ার নিতে হবে। অর্থাৎ দেয়ার দিয়ে কোনো বাক্য শুরু হলে সেই ক্ষেত্রে আমাকে সাবট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়ার নিতে হবে। অর্থাৎ ইজ এন্টি ইজন্ট দেয়ার, এই ঠিক এইভাবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমাকে দেয়ার নিতে হবে। এখানে কমা ওয়াজ রয়েছে, তাহলে এখানে হবে ওয়াজন্ট দেয়ার, wasn't there। তো কোনো কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম ক্লজটি যদি দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি যে ক্লজ, ফ্রেজ, জিরান্ড, ইনফিনিটিভ যদি সাবজেক্ট হিসেবে বাক্যে থাকে, আমি আবারও বলছি নিয়মটি, যদি কখনো ক্লজ, ফ্রেজ অথবা ক্লজ, ফ্রেজ, জিরান্ড, তারপর হলো ক্লজ, ফ্রেজ, জিরান্ড, ইনফিনিটিভ, হ্যাঁ, ইনফিনিটিভ যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তবে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হবে ইট। বিশেষ করে ক্লজ, জিরান্ড এবং ইনফিনিটিভ যদি অন্য আরেকটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, যেমন হলো, আসলে স্ট্রাকচারটি আমরা এইভাবে দিতে চাই, স্ট্রাকচারটি পরে দেখব, আগে একটি উদাহরণ দিতে চাই। দ্যাট হি ইজ honest, that he is honest is true। এটা একটি বাক্য। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি শুরু হয়েছে, এটি একটি বাক্য এবং এই বাক্যটি শুরু হয়েছে একটি রিলেটিভ প্রোনাউন দিয়ে এবং এটি পুরোটি একটি ক্লজ হিসেবে কাজ করেছে এবং এটি সেই সাথে আবার এই ভার্ব এর সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তাহলে এটি একটি ক্লজ, সেই সাথে এটি এই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। সুতরাং যদি কোনো ক্লজ সাবজেক্টের ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে তখন সেই ক্ষেত্রে ট্যাগে ইট নিতে হবে। তাহলে এখানে উত্তর হবে ইজন্ট ইট, উত্তর হবে ইজন্ট ইট। এটি দ্যাট দিয়ে যেমন শুরু হতে পারে, আবার হোয়াট দিয়েও শুরু হতে পারে, WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে, যেমন হোয়াট she says is not true, what she says is not true অর্থাৎ যা সে বলে তা সত্য নয়। এখানে is একটি ভার্ব, আবার what রিলেটিভ প্রোনাউন এবং she says অর্থাৎ she says something and that is অথবা it is not true। এই সেন্টেন্সটা এরকম ছিল, কিন্তু সেটিকে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে গঠন করার ফলে দাঁড়িয়েছে সেটি হলো what she says is not true।
অর্থাৎ এই যে ভার্ব রয়েছে, এই ভার্বের সাবজেক্ট হিসেবে এই পুরো ক্লজটি কাজ করেছে। এই ক্লজটি এখন এই যে পরবর্তী যে ভার্বটি রয়েছে সেই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। সুতরাং এখানে আমাকে ট্যাগ করতে হবে এই যে ভার্ব রয়েছে এটি, এই বাক্যের রয়েছে নেগেটিভ ফর্ম, অর্থাৎ এই ইজ হবে শুধু, এনটি হবে না, এবং ক্লজ সাবজেক্ট হিসেবে কাজ করার কারণে আমাকে এখানে ট্যাগ কোশ্চেনে ইট দিতে হবে, সাবজেক্ট হিসেবে ইট হবে। ওকে, এটির আসলে আরও কিছু উদাহরণ দেওয়া দরকার। আচ্ছা, আমরা কিছু উদাহরণ নিচ্ছি আরও। যেমন এটি শুরু হতে পারে হোয়ার দিয়ে, হোয়ার হি ওয়ার্কস is not known. Where he works is not known. তার এই বাক্যের ঠিক সেম জিনিস হয়েছে। এটি একটি সাবজেক্ট ভার্ব, এই ভার্ব এর সাবজেক্ট হিসেবে কাজ করেছে পুরো এই ক্লজটি। এটি একটি ক্লজ এবং এইটা পরবর্তী ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, এরকম তাহলে সেম জিনিস হবে ইজ ইট, ঠিক আছে? অর্থাৎ হোয়ার হি ওয়ার্কস ইজ নট নোন, ইজ ইট। আচ্ছা, এটি আরও থাকতে পারে ওয়াই দিয়েও শুরু হতে পারে, ওয়াই দিয়েও শুরু হতে পারে। হোয়াই ইউ did it is still a mystery. অর্থাৎ এই যে ভার্ব রয়েছে, এই ভার্বের সাবজেক্ট হিসেবে পুরো এই বাক্যটি রয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে কিছু এক্সট্রা ছিল, যাই হোক সেম জিনিস। সুতরাং আমাকে এখানে ট্যাগ কোশ্চেনে এই ভার্ব নিয়ে এটা এনটি দিয়ে এবং সাবজেক্টের জন্য ইট নিতে হবে, অর্থাৎ ইজন্ট ইট। তাহলে আমরা দেখতে পেলাম দ্যাট দিয়ে, হোয়াট দিয়ে, হোয়ার দিয়ে, হোয়াই দিয়ে, এরকম হাউ দিয়েও শুরু হতে পারে একটি বাক্য। হাউ দিয়ে শুরু হলো এবং দেখা গেল যে একটি হাউ, এটি রিলেটিভ প্রোনাউন এবং এর পুরো এই সাবজেক্ট, একটি সাবজেক্ট হলো, ক্লজ হলো, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট কিংবা এক্সটেনশন, এরকম থাকতে পারে সেম জিনিস। যদি এরকম হাউ দিয়েও শুরু হয় সেই ক্ষেত্রে ওটা আগে আমাকে ইট নিতে হবে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কোনো একটি ক্লজ যদি একটি ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট হবে সেটি হলো ইট। আর আরও সহজ করে বলা যায়, এরকম যদি থাকে যে হোয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, দ্যাট, এই কয়েকটি শব্দ দিয়ে শুরু হলে এবং এরপরে সাবজেক্ট যদি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব এরকম দিয়ে শুরু হলো, তারপর আবারও ভার্ব, তারপর এক্সটেনশন, ঠিক এরকম যদি কোনো স্ট্রাকচার পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই যে দ্বিতীয় যে ভার্বটি রয়েছে, এই ভার্বটি হবে ট্যাগের ভার্ব, ট্যাগ কোশ্চেনের ভার্ব, এবং এই যে পুরো ক্লজ, এটি যেহেতু এই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে সেই জন্য আমাকে এই যে এই ক্লজের পরিবর্তে আমাকে ট্যাগ কোশ্চেনে ইট নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লজের ব্যাপারে ক্লজকে ভালো করে জানার জন্য
এখানে অতি দরকারি একটি কথা বলে রাখছি। ক্লজকে ভালো করে জানার জন্য তোমাদের অনারেবল ফেরদৌস আলম স্যারের খুব সুন্দর সুন্দর ক্লাস রয়েছে, ক্লাস 9-এ তোমাদের প্লে লিস্টে দেওয়া আছে। তো ওই ক্লাসটি যদি তোমরা একটু দেখে থাকো, ভিডিওটি দেখো, তাহলে ক্লজ সম্পর্কে অনেক সুন্দর ধারণা তোমরা পেয়ে যাবে আশা করি। তাহলে এই যে এই ক্লজগুলো বুঝতে আর সমস্যা হবে না। তো যাই হোক, তো আমরা দেখতে পেলাম যে প্রায়শই যেটি ভুল হয় ছাত্রদের ক্ষেত্রে, যে এই ধরনের বাক্যে সাবজেক্ট এবং ভার্ব নির্ণয় করার ক্ষেত্রে ভুল করে থাকে। তো আজকে তো এরপরে এইটি দেখার পর আমার মনে হয় আর কোনো ভুল হওয়ার কথা নয়। তো যাই হোক, ঠিক এইভাবেই আমরা ক্লজগুলো নির্ণয় করে, ভার্বটি নির্ণয় করে ট্যাগ কোশ্চেনে খুব সুন্দরভাবে সঠিকভাবে করতে পারবো বলে আশা করছি। ওকে, এরপর ট্যাগ কোশ্চেনের রুলস যত আছে, বেশিরভাগ রুলস আমাদের আসলে শেখা হয়েই গেছে। আমরা এরপর নেক্সট আরও একটি ক্লাস করব এবং সেটিতে বোর্ড কোশ্চেনগুলোর সলভ করার চেষ্টা করব। তো সেই সলভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।